অর্থনীতির আলাপের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনু খাতুন। দর্শক, আমরা দেশ টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনের চেষ্টা করি বাংলাদেশের অর্থনৈতিক খাতে অবদান রাখছে এমন বিভিন্ন খাত নিয়ে আলোচনা করতে, এবং আসলে বাংলাদেশের অর্থনৈতিক খাত নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে যেই জিনিসটির কথা আমাদের সব সময় বলতেই হবে সেটি হচ্ছে পাট কিংবা পাটজাত দ্রব্য। এবং পাট আসলে বাংলাদেশের সোনালী আঁশ। আমরা ছোটবেলা থেকে সবাই এভাবেই আসলে জেনে বড় হয়েছি। সেই সোনালী আঁশের যে সোনালী দিন সেটি হয়তো আবারও ফিরে আসছে, এবং আমরা চেষ্টা করছি আসলে পাটকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে। তাই আজকে আমরা আলোচনা করব পাটজাত পণ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে। এবং আজকের এই আলোচনায় আমার সাথে একজন বিশেষ অতিথি যুক্ত আছেন। আমি শুরুতেই আমার অতিথির সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন এস.এম. সাজ্জাদ হোসেন, সিইও ও ম্যানেজিং পার্টনার মেফেয়ার স্টাইলওয়্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতির আলাপে। নিশ্চয়ই ভালো আছেন? থ্যাংক ইউ। জি, আমি ভালো আছি। সাজ্জাদ হোসেন, যে কথাটি আমি শুরুতেই বলছিলাম যে আমরা আসলে ছোটবেলা থেকে যখনই পাট নিয়ে পড়ালেখা করেছি কিংবা পড়েছি, আমরা সবসময় এটাই পড়ে বড় হয়েছি আসলে যে পাট আসলে বাংলাদেশের সোনালী আঁশ। অর্থাৎ পাট এবং বাংলাদেশের অর্থনীতির কিন্তু একটি অনেক বড় একটি সংযুক্ততা আছে। সেই সংযুক্ততার জায়গাটি থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে মাঝখানে বেশ কিছুদিন পাট বা পাটজাত দ্রব্যগুলো আসলে অনেকখানি পিছিয়ে গিয়েছিল, কিংবা আমরা আসলে সেই জিনিসগুলো ব্যবহার করছিলাম না। এখন এসে আসলে এত বছর পরে এসে এখন কি করে আসলে আপনি পাট নিয়ে কাজ করছেন? পাটজাত দ্রব্য আসলে কতখানি গিয়েছে? ধন্যবাদ। আপনি অনেক প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব যে সবকিছুই আর কি টাচ করার জন্য। পাটের আসলে যে চাহিদাটা আমাদের দেশে সবসময় ছিল। এখন আপনি যেটা বলেছেন যে একটা সময় পাটের চাহিদাটা কমে গিয়েছিল এবং এখন কি অবস্থায় আছে। আমি যদি বলি যে এভাবে আপনার এটা একদমই স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল। এটা ডিমান্ডটা এটা খুব বাড়েনি, আবার কমেওনি। ধরেন আমি যদি বলি 30 বছর আগের কথা বা 40 বছর আগের কথা, গ্রোথটা কিন্তু ভেরি স্লাগিশ গ্রোথ এই সেক্টরে হয়েছে। এখন এখানে কিছু পলিসিগত ব্যাপার আছে, কিছু আপনার অনেক বিষয় আছে। ওই বিষয়গুলো আমি ওখানে আলোকপাত না করে আমি আসলে পজিটিভ সাইডগুলোই আমি বলবো। আর একটা বিষয় এটা ঠিক যে এখানে আপনার এটা বলতে হয়, প্লাস্টিকের যে প্রাদুর্ভাব যেটা ছিল ওটার কারণে কিন্তু আমরা আসলে একটু জি। পিছিয়ে গিয়েছিলাম, এটা সত্য। কিন্তু এখন আমি মনে করি যে যেভাবে আমি 10 বছর ধরে আমি এই সেক্টরের সাথে আমি ওতপ্রোতভাবে ইনভলভ হয়ে আছি, এবং আমি তো দেখছি এটা একটা ভালো সম্ভাবনা সামনে জি। আসছে। আপনি বলছিলেন যে আপনি 10 বছর ধরে এই সেক্টরে কাজ করছেন। একটু জানতে চাই আসলে 10 বছর আগে যখন আপনি এই সেক্টর নিয়ে কাজ করা শুরু করেছিলেন, তখন আসলে চ্যালেঞ্জগুলো কেমন ছিল? অর্থাৎ ঠিক কি ভেবে আপনি পাটজাত পণ্য নিয়ে কাজ করবেন ভেবেছিলেন? এখানে আহ, এখানে আমি একটু বলি, একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আসলে এই পাটের যে ব্যবসাটা, এটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা। পাটের সাথে আমাদের সম্পৃক্ততা বলা যায় আপনার অ্যাবাউট 65 ইয়ার্স, মানে আপনার মোর দেন 6 ডিকেডস। আমার আব্বা এটা উনি আসলে জুট, কাঁচা পাট যেটা উনি এক্সপোর্ট করতেন। এবং খুব লাকিলি আমি যেই পরিবারে আমার বিয়ে হয়, আমার সেই পরিবারও তারা পাট ব্যবসার সাথে যুক্ত। এবং আমি যখন যেটা বলছিলাম যে 10 বছর আমি আর কি এটার সাথে ইনভলভমেন্টে আছি, তার মানে হচ্ছে আমি পাটে এখন যেই ব্যবসা যেগুলা যে প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে সেগুলোর সাথে আমি জড়িত। তার মানে হচ্ছে পাট বৈচিত্র্যময় পণ্য যেটাকে বলা হয়, জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, সেটা নিয়ে আমি আসলে জি। নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশে আসলে এই মুহূর্তে আমি তো বলবো যে 282টা প্রোডাক্ট পাটজাত পণ্য হচ্ছে এই মুহূর্তে। জি। ২৮২টা পাটজাত পণ্য হচ্ছে। একটা সময় আসলে আমাদের ধারণাই ছিল না যে পাট দিয়ে আসলে এত কিছু তৈরি করা সম্ভব। এই জায়গাটি থেকে একটু জানতে চাই, এই যে আসলে পাট নিয়ে বিভিন্ন ধরনের ইনোভেশন হচ্ছে, পাট নিয়ে এখন আমরা কাপড়ও তৈরি করছি এবং সেগুলো আসলে খুবই ফেমাস হচ্ছে। সেটি নিয়ে একটু জানতে চাই যে নতুন নতুন ইনোভেশন আসলে কি পর্যায়ে হচ্ছে বাংলাদেশে, কিংবা সম্ভাবনা কেমন? আমি তো বলবো যে আসলে স্কাই ইজ দ্য লিমিট। মানে আকাশের যেরকম ধরা ছোঁয়ার বাইরে, ঠিক ওরকম আপনার যদি ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমি বলবো যে আপনার এটার মানে সম্ভাবনা মানে এন্ডলেস, আমি এটা বলবো। আর যে গার্মেন্টসের যে কথাটা বললেন যে ফ্যাব্রিক হচ্ছে, এখন আমার কিছু স্পেশালাইজেশন আছে, আমি কিছু ইনোভেশন নিয়ে এসেছি এই জেডিপি বা জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টের ক্ষেত্রে। আমি আমি যেটা পরে আছি যে ব্লেজারটা, এটাও কিন্তু আপনার একটা পাটজাত পণ্য। আর আসলে এক একজন এক একটা কোম্পানি এক একটা চিন্তা ভাবনা, এক একটা প্রোডাক্ট নিয়ে সে ফোকাসড। আমি কিছু সেক্টরের কথা বলি আমাদের এই জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টের ক্ষেত্রে। ধরেন আপনার হোম অ্যান্ড ডেকোর, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্যাকেজিং, এর ভিতরে এগ্রো বেসড প্যাকেজিংও চলে আসে, শু ইন্ডাস্ট্রি,
তারপর হচ্ছে আপনার অটোমেটিভ সেক্টর, এই সমস্ত জায়গাতে কিন্তু পাটের বিবিধ ব্যবহার হচ্ছে। জি। ঠিক আছে, সো ওই জায়গাগুলোর ভিতরে আমি বেছে নিয়েছি, পার্সোনালি আমি বেছে নিয়েছি যে ফ্যাব্রিক দিয়ে গার্মেন্টস নিয়ে কিছু করা যায় কিনা, হোম অ্যান্ড ডেকোরের বেশ কিছু আইটেম কিছু করা যায় কিনা, শু নিয়ে কিছু করা যায় কিনা, এই ধরনের ইনোভেশন আমি নিয়ে আসছি এবং আমার কিছু সিলেক্টিভ ক্লায়েন্ট বেসদেরকে নিয়ে আমি আসলে কাজ করছি। কেমন সাড়া দেখছেন আসলে ক্লায়েন্ট দেখেন বা আসলে এই ধরনের পণ্যগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিনা? অবশ্যই বাড়ছে, অবশ্যই বাড়ছে। আমি আমার এক্সাম্পলটা যদি আমি বলি, যে আমি ব্লেজারের কথা যেটা বলি, এটা বেশ ভালো সাড়া পাচ্ছি এবং এটা আসলে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট। মানে এটা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট, আমি নিশ মার্কেটিং করছি। আরেকটা প্রোডাক্ট আমি লঞ্চ করেছি আপনার পাটের কোটি, যেটা এটা আর কি আমি লাস্ট ইয়ার এটা আমি লঞ্চ করেছি এবং এটা দুটারে ভালো সাড়া পাচ্ছি। জি। পাশাপাশি যে আরও অনেক প্রোডাক্ট আছে, আমি আমার বায়ারদেরকে আমি শেয়ার করি যে এটা জিনিসটা এইভাবে করা যেতে পারে, আপনার যদি একটা ওপিনিয়ন দেন আমি হয়তো এটা জি। এক্সিকিউট করতে পারি। আপনি বলছিলেন আসলে পাটজাত যে পণ্যগুলো নিয়ে আপনি কাজ করছেন, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি সেই পণ্যগুলো বেশ এক্সপেন্সিভ, অর্থাৎ এবং আপনিও বলছিলেন যে আপনার টিজিও আসলে একটা স্পেসিফিক গ্রুপ। জি। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, পাট যেহেতু আসলে বাংলাদেশের একটি পণ্য, সেটি কেন আসলে আমরা খুব সহজলভ্য করতে পারলাম না, কিংবা কেন আসলে সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারছি না এখনো? এটা একটা কথা আছে, আমার এক্সাম্পলটা দিয়ে আমি আসলে বলি। আমি সামগ্রিকভাবে হয়তো বা এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার বিষয়টা হচ্ছে, আমি 10 বছর যেটা বললাম, আমার ফার্স্ট এই প্রোডাক্টটা আমি লঞ্চ করি 2017 সালে। সো একটা বিষয় কি, এখানে আপনার টাইম ট্রাভেল কস্ট বলে একটা কথা আছে। সো এখন ওই সময় থেকে শুরু করে আমার এখন পর্যন্ত যে সময়টা, সব কিছুরই একটা মনিটারি ভ্যালুতে আপনাকে পরিমাপ করতে হবে। সো ওই হিসাবে এটাকে আমি কখনোই আমি ইনএক্সপেন্সিভ আমি করতে পারবো না। এটা সবসময় এটা একটা দামি প্রোডাক্ট হিসেবে গণ্য হবে। এবং কিছু হয়তোবা আমার দ্বিমত পোষণ করতেই পারেন যে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা কেন এটা হচ্ছে না। এটা আসলে কিছু প্রসেসগত, যে আপনার যেভাবে এটা হয়ে আসছে, ওই জায়গাটাই আসলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার জায়গাটা থেকে বলি, বা কম্পোজিট যে বিষয়টা, সব কিছু একসাথে পাওয়াটা আমাদের দেশে সম্ভব না বলেই আপনার প্রাইসটা একটু অর্থাৎ বেড়ে যায়। প্রক্রিয়াজাতকরণের যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে এসে আসলে আমাদের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পাট নিয়ে আসলে যারা কাজ করছেন, মূলত আসলে পাট যারা উৎপাদন করছেন, তারা তো একেবারে প্রান্তিক পর্যায়ের চাষী। তাদের জায়গাটিতেও নিশ্চয়ই আমাদেরকে ভাবতে, এবং আমাদের অর্থনীতিতে নিঃসন্দেহে পাটজাত পণ্য নিয়ে যারা কাজ করছেন তাদের একটি বড় ভূমিকা আছে। জি। সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু জানবো, তবে একটা বিরতি থেকে ফিরতে জি। হবে। দর্শক, অর্থনীতির আলাপ একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। পাটজাত পণ্যের সম্ভাবনা এবং চ্যালেঞ্জের জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সাজ্জাদ হোসেন, যে জায়গাটিতে ছিলাম আসলে, পাটজাত পণ্য বলতে আসলে আমরা যখন একেবারে উৎপাদনের জায়গাটা যদি চিন্তা করি, অর্থাৎ প্রান্তিক চাষীদের কথা যদি চিন্তা করি, আপনারা যারা পাটজাত পণ্য নিয়ে কাজ করছেন, আপনাদের কি আসলে সরাসরি প্রান্তিক চাষীদের সাথে কোনো কথা হয় কিনা, কিংবা তারা আসলে তাদের ন্যায্য অধিকারটুকু পাচ্ছেন কিনা? না, ওটা আমাদের আসলে কোনো সুযোগ নেই। কারণ আমরা আমরা আসলে যেটা করি, আমরা আসলে ফ্যাব্রিকটা আমরা প্রকিউর করি, ফ্যাব্রিকটা থেকে আমরা ফিনিশ প্রোডাক্টটা আমরা তৈরি করছি। সো প্রান্তিক পর্যায়ে যে তারা কীরকম দাম পাচ্ছে, সেটা আমি মানে পুরোপুরি না জানলেও আমি একটা আপডেট আমি দিতে চাই আপনাদেরকে, যে একটা প্রতি মাসে একটা রিপোর্ট পাই, যেটা আর কি জার্মানি থেকে এটা আপনার রিপোর্টটা তৈরি হয়। সো ওইখানে ফোকাস হচ্ছে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া মার্কেট, যে আসলে এখানে কীরকম আপনার এটা উৎপাদন হচ্ছে, একদম বীজ বপন থেকে শুরু করে যে এখন কি অবস্থা আছে, এটা একটা আপডেট আমরা পাই সারা বছর। সো আমি ওই 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 রিপোর্টের আলোকে আমি বলতে চাই যে এখন যে অবস্থায় আছি আমরা, এখন জুন মাসের মাঝামাঝি, হ্যাঁ, এখন যে বৃষ্টিটা হচ্ছে, এটা খুব মানে খুব দারুণ একটা সময়, যে আপনার এই বৃষ্টিটা হওয়াতে এখন প্ল্যান্টটা আপনার বেশ বড় হবে এবং এই বছর আশা করা যাচ্ছে যে আপনার একটা ভালো ফসল হবে। তো এতটুকু আমি আপনাকে বলতে পারি। জি। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি সম্ভাবনার জায়গা। কিন্তু আপনি মার্কেটের কথা বলছিলেন। জুটের যে পণ্যগুলো আছে সেগুলো এখন নিশ্চয়ই অনেক বেশি সম্ভাবনার জায়গা সৃষ্টি করছে। মার্কেট নিয়ে যদি একটু অ্যানালাইসিসের জায়গাটাতে যেতে চাই, মার্কেটের এখন কি অবস্থা আসলে, কিংবা যারা বায়ার আছেন, কিংবা যারা আসলে এই কাজগুলো করছেন, তারা আসলে কি অনেক দূর এগিয়েছেন কিনা, কিংবা আসলে আমাদের এখনো কোনো সমস্যা ফেস করতে হচ্ছে কিনা? যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, এই আমাদের জুট মার্কেটটা কিন্তু একটা, খারাপ বলবো না, একটা গত অর্থ বছরে প্রায় আপনার 11,000 কোটি টাকা এক্সপোর্ট হয়েছে, জি। 1.1 বিলিয়ন ইউএস ডলার।
এর ভিতরে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি যদিও আর কি জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কিন্তু ওইটার পার্সেন্টেজটা খুবই কম এখন এই সময়। মেজর পোর্শন হচ্ছে আপনার জুট ইয়ার্ন, যেটা আর কি জুট ইয়ার্নটা কিন্তু আপনার 73%, ওই আপনার 11,000 কোটি টাকা 73% এক্সপোর্ট হচ্ছে। অর্থাৎ ব্যবহারও নিঃসন্দেহে বাড়ছে। অবশ্যই, এবং আসলে এটা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, ওরা নিয়ে আসলে ওটা আবার ওটা একটা ওরা প্রসেস করে ওরা একটা প্রোডাক্ট বানাচ্ছে। এরপরে আসতেছে কাঁচা পাট, তারপরে আসতেছে এগ্রো বেসড যেই ব্যাগগুলো, তারপরে আদার্সের ভিতরে আরও কিছু আছে, সিবিসি বলি আমরা, কার্পেট বেকিং ক্লথ। সো এই দুইটা খাত যেটা বললাম, কাঁচা পাট এবং এই সিবিসি বা ব্যাগ, এটা হচ্ছে 20%, তাহলে 73-20 হলো 93%। আর যে 7%, 8%, এটার ভিতরে আর কি আমরা পড়ি এই ব্র্যাকেটে। আপনার কাজের জায়গাটাতে আসি, আপনারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছেন, সেখানেও নিশ্চয়ই একটা মার্কেটে একটা কোথাও হয়তো বেশি কাজে লাগছে, কিংবা কোনো কোনো পণ্য হয়তো একটু কম মানুষের চাহিদা জায়গাটিতে আছে। চাহিদা কোন জাতীয় পণ্যগুলোর বেশি বলে আপনি মনে করেন? খুব বেসিক যেই প্রোডাক্ট যেটা পণ্য, আপনার ব্যাগ, কারণ ব্যাগের ব্যবহার বিবিধ। সো ওইটা সবসময় আসলে ওইটার একটা ডিমান্ড আছে। সো এটা এটা থাকবে, সবসময় থাকবে। আমি একটা এক্সাম্পল দিই, একটা ক্লাসিক এক্সাম্পল দিই। যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম যে আমাদের বাসাতেই এই ব্যাগের থলে নিয়ে কিন্তু বাজারে যাওয়া হতো। সো ওই জিনিসটা আসলে আমাদের আসলে ফিরে আসতে হবে, কারণ আমরা তো আসলে পলিথিন এত ব্যবহার করে ফেলছি। এখন ওই জায়গাটাতে যদি আমাদেরকে পৃথিবীটাকে টিকিয়ে রাখতে হয়, সো আমাদেরকে নেচারের কাছাকাছি যেতে এই হবে। জাতীয় পণ্যের দিকে জি, ঝুঁকতে হবে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন। আসলে আমরা পলিথিন ব্যবহার করছি, আমরা আসলে হয়তো পরিবেশের কথা চিন্তা করছি না, কিন্তু পাটজাত পণ্য তো নিঃসন্দেহে আসলে একেবারে ইকো ফ্রেন্ডলি একটি পণ্য। এই জায়গাটি নিয়ে একটু জানতে চাই, এই জায়গাগুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা? ইকো ফ্রেন্ডলি পণ্য হিসাবে আসলে পাটজাত পণ্যকে আপনারা আর কিভাবে কিভাবে মার্কেটিং করতে পারেন বলে নতুন কিছু ভাবছেন কিনা? এটা একটা বেসিক একটা জিনিস আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে আপনার, এটা একটা এক ধরনের প্লান্ট, এক ধরনের গাছ। এখান থেকে আমরা প্রসেস করে করে আমরা আসলে এই জায়গাতে এসছি। সো ওটা যদি চিন্তা করেন, এটা একদমই 100% ন্যাচারাল। এখানে কিন্তু আর কোনো মানে দ্বিমত কেউ পোষণ করবে না এই জায়গাটা থেকে। সো এখন আপনি যখন একটা ফিনিশ প্রোডাক্টে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সাস্টেনেবিলিটি যে একটা কথা আছে, টেকসইয়ের যে বিষয়টা, এটা আপনার একটা প্রোডাক্ট তৈরি করতে যেয়ে অনেক কিছু এখানে আসলে ব্যবহার হয়। যে একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার অনেক অ্যাক্সেসরিজ লাগে, একটা প্যাকেজিং লাগে, আপনার একটা বাটন লাগে। সো এটা আমরা 100% কিন্তু এখনও সাস্টেনেবল হয়নি। সো ওই জায়গাটাতে কিন্তু আমাদের একটা চেষ্টা আছে যাতে আমরা ওটা 100% করতে পারি। আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা আবার এগুলোতে খুব সচেতন, তারা কিছু কিছু জায়গাতে ওরা ইউজ করছে, কিন্তু আমাদের এই জায়গাতে সচেতনতার জায়গাটা আরেকটু সৃষ্টি আর করা একটু প্রয়োজন আমাদের আছে। বাড়ানো প্রয়োজন। আপনি এক্সপোর্টের কথা সচেতনতা। বলছিলেন, পাটজাত পণ্যের একটা বড় অংশই আসলে এক্সপোর্ট হতে দেখছি আমরা। আপনি যে ধরনের পণ্য নিয়ে কাজ করেন, সেই পণ্যগুলোর এক্সপোর্টের সম্ভাবনা কেমন? আমাদের সেক্টরটা নিয়ে আমি কথা বলছি। আমাদের 7%, যেহেতু আমি বলেছি, এই 7%-এর ভিতরে কিন্তু আপনার এক্সপোর্ট হচ্ছে। মানে কেউ ব্যাগ এক্সপোর্ট করছে, কেউ হ্যান্ডিক্রাফট এক্সপোর্ট করছে, অথবা কেউ আরও অন্য ফর্মে জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট এক্সপোর্ট করছে। সো আমার চেষ্টা যেটা আছে যে আমি আমার এই গার্মেন্টস আমি এক্সপোর্ট করব, এবং আমি স্বল্প পরিসরে আমি এক্সপোর্ট করছি। আমি আমার গত মাসে আমার কানাডাতে একটা এক্সপোর্ট হয়েছে। তারপরে এই মাসে আমার ছোট একটা অর্ডার পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। সো ওখানে আর কি আমি অল্প অল্প করে আমাদের এক্সপোর্ট অর্থাৎ হচ্ছে। সম্ভাবনার জায়গা আসলে আরো বাড়ছে। অবশ্যই একটু জি, বাচ্চা। চ্যালেঞ্জের জায়গাগুলো নিয়ে জানতে চাই। 10 বছরের অভিজ্ঞতা আপনার এই জায়গাগুলো নিয়ে কাজ করার, নিশ্চয়ই কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। চ্যালেঞ্জগুলো আসলে কেমন পেয়েছেন? চ্যালেঞ্জ বলতে আমি আসলে যেহেতু আর কি আমি ফিনিশ প্রোডাক্ট আমি তৈরি করছি, আমি আসলে ওই মাঠ পর্যায়ে যেটা আর কি প্রান্তিক পর্যায়ে ওই কাঁচা মালের যে বিষয়টা, আমি কখনো এটার কোনো শর্টফল আমি দেখিনি। আমি অনেস্টলি স্পিকিং যে এটা একটা একটা প্রবলেম ফেস করি আর কি আমরা, যেটা হচ্ছে অনেক সময় আমরা ধরেন অনেক সময় আমাদের যে প্রডিউসিং লাইন ইউনিট, তারা হয়তো আবার ব্যস্ত আছে। আমার যে পার্টিকুলার যে প্রোডাক্টটা আমি তৈরি করতে চাই, আমি যার কাছে যেতে চাই, যে বায়ারের জন্য, আমি হয়তো বা তাদের ইউনিটটা আমি ফাঁকা পাই না। এই ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়। জি। মার্কেটের চ্যালেঞ্জ কেমন আছে? এখন যদি আমি বর্তমান অবস্থার কথা আপনার কাছে জানতে চাই। চ্যালেঞ্জ নাকি কম্পিটিশন?
চ্যালেঞ্জ বলেন, কম্পিটিশন বলেন, বা আসলে পাটজাত পণ্যের তো দেখা গেছে এখন আমরা ভারতীয় বিভিন্ন দ্রব্য কিংবা পণ্যের উপরে অনেকখানি ঝুঁকে পড়ছি। সেই জায়গাটি থেকে যখন আমরা আমাদের নিজস্বতা কিছু আসলে তুলে ধরতে চাই, সেই সময়টাতে নিশ্চয়ই আপনাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জও আসলে মোকাবেলা করতে হচ্ছে। সেই সময়টাতে আসলে কম্পিটিশন কেমন পাচ্ছেন? কম্পিটিশনের জায়গাটা থেকে বলবো যে আমাদের দেশে এটা বেশ খুব ভালো কম্পিটিশনের ভিতর দিয়ে আসলে আমরা যাচ্ছি। এখানে অনেক উদ্যোক্তা আছে, এন্টারপ্রেনিউর আছেন, কিন্তু ধরেন হাতে গোনা কিছু কোম্পানি যারা আছেন তারা আসলে একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে এক্সপোর্ট করছেন। আমি ওই নাম্বারটা হয়তো আবার বেশি বড় শোনাবে, কিন্তু আপনার গুটি কয়েক লোক কোম্পানি তারা এক্সপোর্ট করছেন, ভালো ভালো প্রোডাক্ট তারা তৈরি করছেন। সো এটা হচ্ছে আপনার কম্পিটিশনের জায়গা বললাম। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, এখানে আসলে আমি বলবো যে অনেক সময় আমি যতটুকু শুনেছি, আমি বেশ কিছু সেমিনার আমি অ্যাটেন্ড করেছি, তারা যখন লোনের জন্য আপনার অ্যাপ্লাই করতে যায় তখন হয়তো বা তারা লোনটা পায় না। কারণ আমাদের এই খাতটার জন্য এরকম কোনো স্পেসিফাইড কোনো এইচএস কোড, যেটাকে আমরা বলি এক্সপোর্টের জন্য, ওটা এখনও আর কি ওইভাবে মানে ক্লিয়ারলি কোনো ডিফাইন করা হয়নি। সো এই জায়গাটা কিছুটা চ্যালেঞ্জ আছে। সরকারিভাবে আমরা দেখতে পাই যে প্রায়শই আসলে পাটজাত পণ্যকে নিয়ে বিভিন্নভাবে নতুনভাবে কাজ করার কথা বলা হয়। সেক্ষেত্রে যদি একটু সরকারি প্রণোদনা আপনারা কেমন পাচ্ছেন সেটি নিয়ে জানতে চাই। আম, সরকারি প্রণোদনা আমি আসলে ইন্ডাস্ট্রির জায়গাটা থেকে বলি, যারা আর কি আমি যেটা আগে বলছিলাম, যারা বড় ফ্যাক্টরি যারা আছেন, তারা যারা জুট ইয়ার্ন করছেন, সিবিসি করছেন, তারা এক্সপোর্ট করছেন, তাদের ওইটার এগেনস্টে তারা একটা প্রণোদনা পাচ্ছেন। তারপরে ধরেন যারা আমাদের মতো যারা কোম্পানি যারা আছে, ছোট কোম্পানি, তারা সমস্ত ডকুমেন্টেশন আপনার একদম ঠিকঠাক মানে রাখার সাপেক্ষে আমাদের একটা একটা বডি আছে, ওইটা ওই বডিতে সাবমিট করতে হয় পেপারস। ওগুলো যদি সব ঠিক থাকে তখন ওখানে একটা সার্টেন পার্সেন্টেজ দেওয়া হয়। এটা আমাদের গভর্নমেন্টের অ্যাক্টেই আছে যে এরকম একটা প্রণোদনা দেওয়া হয়, গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছেন। অর্থাৎ আসলে আরো বেশি আপনারা এগিয়ে যাবেন সেই লক্ষ্যে নিঃসন্দেহে কাজ করছেন। অবশ্যই। আপনাদের ফিউচার প্ল্যান নিয়ে একটু জানতে চাই, সামনে আসলে আপনারা আরো নতুন কোনো ধরনের প্রোডাক্ট আনতে চান কিনা? আসলে কি, এটা তো একটা মানে অনগোয়িং প্রসেস, এটা সবসময় এটা মাথায় থাকে। এখন আমি আমার কথা যদি আমি বলি যে আমার অবশ্যই নতুন কিছু ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। যেমন আমি যে ফ্যাব্রিক যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা ডেভেলপ হচ্ছে, এটার সাথে আমাদের ক্লাসিক্যাল কিছু আমাদের আম, একটা মোটিভ আছে জামদানি, যেটা আর কি, এটা নিয়ে যদি আমরা ব্লেন্ড করতে পারি, কিছু মানে এন্টারপ্রেনার করছেন, আমি এই 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 ফ্যাব্রিকের সাথে যদি ব্লেন্ড করতে পারি তাহলে এটা দারুণ একটা ব্যাপার হবে। সো ওই ধরনের চিন্তা ভাবনা আছে, নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবার। নিয়ে আসবে। যারা আসলে নতুন করে এই ব্যবসা শুরু করতে চান কিংবা যারা আসলে নতুন উদ্যোক্তা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? জি আছে। এখানে আপনার কয়েকটা বিষয় আমি বলবো যে এখানে আসলে কোয়ালিটিটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর, কোয়ালিটি অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যারা আসবেন ইয়াং স্টার, ইয়াং এন্টারপ্রেনার, তাদেরকে আপনার ডিজাইন সেন্স থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে ডিজাইন সেন্সটা কিন্তু আমাদের ভিতরে কিন্তু ওভাবে কাজ করে না, যেটা আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা যেভাবে চায়। ওখানে দেখেন সব যত গ্লোবাল ব্র্যান্ড যদি বলা হয়, ওয়েস্টে আছে, আমাদের এখানে আছে। আমি মানে না বলছি না যেখানে নেই, কিন্তু ওই ডিজাইন সেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। একজন যারা ইয়াং কেউ আসবেন, ওই বিষয়টা তাকে মানে একটু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ডিজাইন সেন্স থাকতে হবে, কোয়ালিটির বিষয়টা বললাম, প্যাশন থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। এগুলো যদি থাকে, আমার মনে হয় অবশ্যই আমরা এগিয়ে যাব, কোনো সন্দেহ নেই। এবং নিঃসন্দেহে আসলে পাটজাত পণ্য বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন সম্ভাবনার দুয়ার সৃষ্টি করেছে। জনাব এস এম সাজিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অর্থনীতির আলাপের সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবার জন্য।